ওকে, আমি রেকর্ড শুরু করে দিয়েছি। তো আমার ক্লাস আমি শুরু করে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে জয়েন করেন। সবাইকে একটু বলেন যে জয়েন করতে। তো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম, বেশি কিছু শিখি না, আমরা আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে ওভারভিউ করছিলাম। আর হচ্ছে 1 মিনিট আমি একটু একটু এক সেকেন্ড শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা আচ্ছা সিগন্যাল অ্যান্ড সিস্টেমের হচ্ছে ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল দেখছিলাম আর কি। তারপর আমরা কন্টিনিউয়াস সিগন্যাল, ডিসকন্টিনিউয়াস সিগন্যাল সিস্টেম আর এলটিআই সিস্টেম বা লিনিয়ার সিস্টেম এইগুলো টার্মগুলো সম্পর্কে পুরো মানে হচ্ছে আমাদের এই যে পুরো কোর্সের টাইটেলটা সেটাকে আমরা ডাইসেক্ট করছিলাম যে আমাদের আসলে এই কোর্সে কী কী শিখতে যাব। তো আজকে আমাদের যে সিলেবাস ছিল, সিলেবাসের যে ফান্ডামেন্টাল অংশ ছিল যে সিগন্যালের ক্লাসিফিকেশন, বেসিক অপারেশন অফ সিগন্যাল আর এলিমেন্টারি সিগন্যাল, আজকে আমরা এই দুইটা শিখবো। এলিমেন্টারি সিগন্যাল, দাঁড়ান, আজকে আমরা এলিমেন্টারি সিগন্যাল অ্যান্ড বেসিক অপারেশন অন সিগন্যাল এই দুইটা টার্মকে শিখব। তো আগে এটা দিয়ে শুরু করব এবং এটা দিয়ে শেষ করব। পরের দিন ক্লাসে এই দুইটার উপর বেস করে আমরা কিছু ম্যাথ করব। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো ম্যাথ, আপনারা এগুলো প্র্যাকটিস করেন একটা দুইটা করে। ওকে, এলিমেন্টারি সিগন্যাল বলতে কি বোঝাচ্ছে? এলিমেন্টারি সিগন্যাল বলতে বোঝাচ্ছে খুবই বেসিক সিগন্যাল। অর্থাৎ ধরেন আপনি একটা ওয়ার্ড লিখবেন, লেটসে লিখবেন হচ্ছে কি লিখবেন, সিগন্যাল লিখবেন। এই ওয়ার্ডটাকে আপনি তৈরি করার জন্য আপনার কি কি লেটার লাগতেছে? এস লাগতেছে, আই লাগতেছে, জি লাগতেছে, এন লাগতেছে, এ লাগতেছে এবং এল লাগতেছে। এইগুলো দিয়ে আপনি একটা বিল্ডিং ব্লক, মানে একটা ব্লক তৈরি করছেন না, এগুলোকে বিল্ডিং ব্লক বলা হয়, যেটা দিয়ে আপনি একটা স্ট্রাকচার তৈরি করছেন না, ওয়ার্ডের একটা স্ট্রাকচার। একইভাবে আমাদের কিছু সিগন্যালের কিছু বেসিক ফাংশন থাকে, বেসিক। আচ্ছা আমি একটু বলি, সিগন্যাল আর ফাংশন দুইটা আসলে সেম জিনিস। আমি ইন্টারচেঞ্জলি এখানেও দেখেন, এই যে সিগন্যাল অথবা ফাংশন, আমি দুইটা যে কোনো একটা ধরে আপনাদেরকে রেফারেন্স বললে আপনারা বুঝে নেবেন যে আমি সিগন্যালের কথা বলছি, ফাংশন বললে আপনি বুঝে নেবেন যে সিগন্যাল, আর সিগন্যাল বলে বলেছেন অটোমেটিকলি ফাংশন। ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সেগুলোকে ফাংশন বলি। তো এই সিগন্যাল আর বেসিক কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। যেমন ধরেন আমাদের কি হয়, পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক কেমিক্যাল বন্ডগুলো নিয়ে আমরা আসলে একটা কেমিক্যাল এলিমেন্ট তৈরি করি, লেটসে H2O তৈরি করতেছে। তো এখানে বুঝতে পারছেন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। তো আমরা একবারে বেসিক কিছু হচ্ছে সিগন্যাল শিখবো, এগুলো ধরে ধরে আমরা কমপ্লেক্স সিগন্যালগুলোর কীভাবে গঠিত হয়েছে এগুলোর অ্যানালাইসিস করতে আমাদের হেল্প হয় আর কি। তো আমরা এই জন্য সবচেয়ে বেসিক সিগন্যাল দিয়ে শুরু করছি। তো ওয়ান অফ দ্য বেসিক সিগন্যাল ইজ ইউনিট স্টেপ সিগন্যাল। আচ্ছা এই টার্মটাকে যদি ভাঙেন, এটাকে বলতেছে ইউনিট। ইউনিট মানে বুঝে নিত, ইউনিট মানে হচ্ছে এক। আর স্টেপ বলতে কি বোঝাচ্ছে? স্টেপ মানে একটা ধাপ, এরকম একটা ধাপ, যে একটা স্টেপ মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে। তো এর ইউনিট স্টেপ সিগন্যাল বলতে হচ্ছে যে যার মান এক হবে এরকম একটা ফাংশন, যেটা হচ্ছে হঠাৎ একটা স্টেপ চেঞ্জ হবে। তো এটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি ডিফাইন করে? ম্যাথমেটিক্যাল ডিফাইন করে এটা যে এটাকে ইউ দিয়ে লিখে, ইউনিট স্টেপ ফাংশনকে ডিফাইন করে হচ্ছে, ফাংশনকে আমরা সচরাচর এফ এক্স দিয়ে ডিফাইন করি আর কি, এফ এক্স সমান ওয়াই এভাবে। তো আমরা ইউনিট স্টেপ যেহেতু আমাদের বেসিক ফাংশনগুলোকে বেসিক কিছু নাম দিয়ে, যেমন সিগন্যালের জন্য এসকে একটা নাম দিছি, আইকে একটা নাম দিছি। তো আমরা বেসিক ফাংশনের জন্য ইউনিট স্টেপ সিগন্যালকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি এবং তার ভিতরে আমরা একটা টাইম ভ্যারিয়েবল রাখি এবং সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি যে ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু 1 হবে যখন টাইম ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0। অর্থাৎ টাইম শূন্য হচ্ছে যতগুলো বড় টাইম আপনি নেবেন তার জন্য ইউনিট ফাংশনের ভ্যালু হচ্ছে কত, 1 হবে। আদারওয়াইজ অন্য কেসে 0 হবে। অর্থাৎ টাইমের ফাংশন যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় তখন আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর টাইম যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমার কি হয়ে যাবে, এর মান হয়ে যাবে 1। তো এটাকে যদি দেখেন আমরা কিভাবে সিম্পলি ডিফাইন করি, যে এটা ধরেন একটা টাইম এক্স ওয়াই এক্সিস, যেখানে আমরা এক্স বরাবর রাখি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টাইমকে বা যে কোনো একটা ভ্যারিয়েবলকে, আর ওয়াই বরাবর রাখি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ফাংশনটাকে, ফাংশনটার মান হচ্ছে ইউটি। তো ইউটি হবে হচ্ছে টাইমের নেগেটিভ পোর্শনে এর মান হচ্ছে 0, আর টাইমের পজিটিভ পোর্শনে তার মান হচ্ছে 1। একের কারণে একে ইউনিট বলতেছে। যদি 1 না হয় 10 হইতো তাহলে শুধু স্টেপ ফাংশন বলতাম, কিন্তু ইউনিট বলতাম না, এটা একটা স্টেপ ফাংশন হইতো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একবারে বেসিক ডেফিনিশন। একের বেশি হলো না, একের থেকে বেশি না, কম বেশি যাই হোক এটা হচ্ছে স্টেপ ফাংশন হইতো। আর একের কারণে ইউনিট বলতে আমরা ইউনিট সবসময় এককে ডিফাইন করি। ধরেন এক ইউনিট প্রোডাক্ট মানে
হ্যাঁ, ইউনিট মানে একক না, তবে একক মানে তো এক। তো এক এর ভ্যালু যখন এক, তখন আমরা ইউনিট স্টেপ বলতেছি, আদারওয়াইজ আমি স্টেপ স্টেপ ফাংশন বলতাম। এখন এইটা তাহলে বুঝছেন তো, ফাংশনটা যখন টাইম অ্যাক্সিসের পজিটিভ মান হবে তখন তার ভ্যালু হবে এক, অন্য যে কোনো ক্ষেত্রে নেগেটিভ দিকে বলেন, নেগেটিভ সব জন্য তার ভ্যালু হচ্ছে 0। তো এটা তো একবারে বেসিক ফাংশনের ডেফিনেশন হলো, কিন্তু আমরা কখনো টাইম এই ফাংশনটাকে শিফট করার প্রয়োজন পড়ে। লেটস সে আমরা এটা একটু আগে শুরু হইতে পারে, একটু পরে শুরু হইতে পারে, কিন্তু বেসিক টার্মিনোলজি এইটা যে টাইমে একটা নির্দিষ্ট মান থেকে ওর ভ্যালু 1 হবে, বাকি নির্দিষ্ট মানগুলোতে 0 থাকবে। বুঝতে পেরেছেন? তো এখন দেখেন, আচ্ছা এখানে একটু একটা স্লাইড নিই, আমি নিজেকে বুঝাই। আচ্ছা, এটা কই গেল? এখন দেখেন আমার ডেফিনেশন কি ছিল, একটা স্লাইড দাঁড়ান, একটা স্লাইড নেওয়ার চেষ্টা করি। আপনারা একজন আমার সাথে রেসপন্স করেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা শুনতেছেন বা হচ্ছে ধরতে পারছেন। ও, এইটা এইটা আমি তো বলছিলাম লাস্ট ক্লাসে, যেটা আমরা এই আনন্দ কুমারের বই থেকে পড়তেছি। এইটা আপনার আনন্দ কুমারের বইটা আমি দিছি, ওইটাতে আপনারা দেখেন। প্রথম 2-3 ক্লাস আমরা এটা থেকে পড়বো, এরপর আমরা বিপি লাথির বইতে যাব। এই বিপি লাথি আর হচ্ছে আমরা পড়বো হচ্ছে এইদিকে ওপেন হেম, এই দুইটা বই ফলো করব যখন আমরা একটু অ্যাডভান্স যাব। আর বেসিকের জন্য আমরা এখন আপাতত এটা ফলো করতেছি। ওকে, আচ্ছা আমি এটা একটু নিই, এখানে নিয়ে একটু বসাই। তো এখানে আমরা পড়ছি কি, যে একটু বড় করি, এটা চেঞ্জ হয়ে যায় কেন, একটু একটু ওকে, দেখতেছেন না ডিসপ্লে? ওকে, এই ফাংশনটা যদি আমি আপনাকে এইভাবে ম্যাথমেটিক্যালি দিই, আপনি এটা ড্র করতে পারবেন না। কিভাবে ড্র করবেন? দেখতেছেন যে এটা টাইম অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস এই বরাবর টাইম দিবেন, আর এই বরাবর থাকবে হচ্ছে ইউটি, ঠিক আছে না? তারপর আপনি আমাকে আপনার এই ফাংশন কীভাবে বলতেছে, টাইমের গ্রেটার দেন 0, এখানে তো 0, এই পজিশন তো 0, ঠিক না? এর চেয়ে বড় মান যেগুলো, এগুলো তো টি এর গ্রেটার দেন 0 পজিশন, টি গ্রেটার দেন 0 না এইদিকে? তো এর জন্য ভ্যালুটা হচ্ছে কত? 1। আর এইটা দেখেন, এইটাকে বলছে টি লেস দেন 0, এই পাশে সবগুলো টি লেস দেন 0 না? এটা টি লেস দেন 0 না, একের চেয়ে ছোটো না? এটার জন্য ভ্যালুটা হয়ে যাবে কত? এটার জন্য ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 0। আচ্ছা, কালার চেঞ্জ হয়নি, এটা হয়ে যাবে 0। তাহলে ফাংশনটা এরকম। এখন আমি আপনাকে বললাম এই ফাংশনটাকে একটু আমরা শিফট করব। ধরেন এইখান থেকে ধরে এটাকে টেনে আমি ওইদিকে নিয়ে যাব, অ্যাক্সিসটাকে চেঞ্জ করে এরকম করব। আচ্ছা, এটা একটু বুঝবেন না, আমি আগে একটু লিখে নিই। তো আমি এখানে কি করলাম, ইউটি এর জায়গায় এখন আমি কি করব, আগের ছিল আমার টি, টি না বসায় আমি বসালাম হচ্ছে টি মাইনাস 2, ঠিক আছে? এখন যত জায়গায় টি আছে সেই জায়গায় আমি টি মাইনাস 2 বসাবো। তাহলে এখানে আমি দেখেন, আমি বসাচ্ছি হচ্ছে টি মাইনাস 2। তাহলে যত জায়গায় আপনার টি ছিল সেই জায়গায় আমি এখন টি বসাবো, 1 থাকুক 0 থাকুক, এখানেও হবে টি মাইনাস 2 গ্রেটার দেন 0, আর এখানেও হবে হচ্ছে টি মাইনাস 2 লেস দেন 0। এইটুকু বুঝছেন কিনা? এক্স্যাক্টলি। এখন টি মাইনাস 2 তো দিয়েছেন আপনি, ভালো কথা, কিন্তু আপনার যে অ্যাক্সিস ডিফাইন করছি সেটাকে আমরা এই অ্যাক্সিসে টি দিয়ে না ডিফাইন করছি, টি মাইনাস 2 দিয়ে তো করি নাই। আমি তো এখানে বলছি যে এখানের ভ্যালুগুলো হচ্ছে টি আর এই দিকের ভ্যালুগুলো হচ্ছে ইউটি। তো এখন দেখেন তো, আমার যদি এখানে টি রাখতে হয়, আমি এই লাইনটাকে একটু ঘুরাই ফিরে এভাবে লিখতে পারি না? টি মাস্ট বি এভাবে রাখলাম, 2কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে টি 2 হয় না? টি গ্রেটার দেন 2 এভাবে লেখা যায় না? আর এটা কি বলে লেখা যায়? টি লেস দেন 2, এটা লেখা যায় কিনা? হ্যাঁ, আমি অসমতার হ্যাঁ, দুই ক্ষেত্রে আমি চেঞ্জ করছি। তাহলে দেখেন তো, আমি যদি এবার ফাংশনটাকে বলি যে ইউ মাইনাস টি এর জন্য যে ফাংশনটা আমি তৈরি করতে যাচ্ছি, এখানে মাইনাস, আর এখানে যদি টি রেখে দিয়ে ওই ফাংশনটা তৈরি করতে চাই, তাহলে কি হবে দেখেন, 2, এইখানে একটা 2 একটা কাটি, এটাকে বলা হচ্ছে শিফটিং। আমরা শিফটিং নিয়ে অপারেশন, এই যে বেসিক অপারেশন বলছি না,
এটা আমরা কিছুক্ষণ পর এমনি আবার পড়তাম, তারপরে এখানে যেহেতু ছিল আমি একটু বুঝাই দিচ্ছি। লেটস সে এটা, তো এইখানে দেখেন আমি, আচ্ছা এটা তো সেম কালার হয়ে গেছে। এই যে দেখেন আমি এখানে একটা 2 পয়েন্টকে ডিক্লেয়ার করছি, তারপর আমি কি বললাম 2 এর যতগুলো বড় আছে ততর জন্য ভ্যালু কত হবে, 1 হবে না? তাহলে 2 এর চেয়ে বড় এইদিকে না, এইদিকে না 2 এর চেয়ে বড়, তার জন্য ভ্যালু হচ্ছে 1। আর 2 এর চেয়ে যতগুলো ছোট আছে, 2 এর চেয়ে ছোট ধরেন আমি লেটস সে এটাকে অন্য কালার একটা দিই। 2 এর চেয়ে ছোট কোনটা, 2 এর চেয়ে যতগুলো ছোট আছে, 2 এর চেয়ে ছোট এইদিকে না, তো এইদিকে ভ্যালুটা কত হবে, 0 হবে না? দেখেন তো 0 না? তো এইটাকে বলে শিফটিং। যখন আপনার দিকে -2 দিবে তখন আমার এই এই যে আমার যে প্রাথমিক যে কার্ভ মানে গ্রাফটা ছিল সেটা কোন দিকে শিফট করতেছে, সেটা ডান দিকে 2 ঘর শিফট করে ফেলছে। তার মানে আমি যদি এখানে আপনাকে t-2 না দিয়ে আমি যদি t-a দিতাম তাহলে কত ঘর যাইতো, লেটস সে এটা a, তাহলে এইদিকে এভাবে হইতো না, কার্ভটা চেঞ্জ হয়ে, আমি অন্য কালার দিয়ে আঁকি, এরকম হয়ে যেত না? এইদিকে হয়তো এভাবে আর এইদিকে সব 0, এরকম হয়ে যেত না? বুঝছেন কিনা বলছি? যে এইখানে আমি 2 দেওয়ার কারণে এটা কোন দিকে শিফট করছে, 2 ঘর সামনে এইদিকে চলে আসছেন না? আমার মাদার এক্সিস যেটা ছিল এইটা ছিল না, ডান দিকে চলে আসছে না? এখন আমি যদি এই 2 না দিয়ে 10 দিতাম তাহলে কি হতো, 10 ঘর সামনে যেত, এটা 10 হয়ে যেত না? 10 ঘর সামনে চলে আসতো না এটা? এখন আমি যদি t-α দিতাম তাহলে এটা কি হতো, আলফা থেকে শুরু হইতো না? আলফা থেকে শুরু হইতো এটা, না এটা এটা একটা ধরার জন্য আমি ধরে নিচ্ছি। তাহলে আলফার জায়গায় আপনি যদি 1 কোটি দেন তাহলে 1 কোটি করে সামনে চলে যাবে, আপনি আলফার জায়গায় যদি 1 দেন তাহলে 1 ঘর সামনে চলে যাবে। এবার আলফার জায়গায় যদি এখানে তো মাইনাস দিছেন, এবার যদি আমি প্লাস দিতাম তাহলে উল্টা দিকে চলে যাইতো। বুঝতে পারছেন কেন? হ্যাঁ, আমি যদি এবার প্লাস দিতাম তাহলে 1 ঘর বাম দিক থেকে শুরু হইতো। আমি যদি আলফার জায়গায় প্লাস এইভাবে লিখতাম, আপনাকে যদি আমি বলতাম ইউ টি প্লাস হচ্ছে লেটস সে 17, তাহলে এটা শুরু হইতো কন্টে মাদার অ্যাক্সিস যেটা আছে, এটা তো মাদার অ্যাক্সিস, এখান থেকে 17 ঘর পিছন থেকে -17 থেকে শুরু হইতো, এরকম হইতো না? আর বাকি এটা কত, এটা 0। বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এই যে ফাংশনটা ডিফাইন করছি কার জন্য, জিরোর জন্য না? এবার আমাদের যেমন লাগতেছে তেমনিভাবে আমি চেঞ্জ করেছি, এখানে 0 না হয় 2 হইতো, তাহলে এখানে কত হইতো, -2 হইতো। দেখছেন না, আমরা এই যে মাত্র ডিফাইন করছি, যদি -2 হইতো তাহলে আমার এমনি বেসিক্যালি ডিফাইন করি আমি 0-তে, কিন্তু আমার ফাংশনের প্রয়োজন এখানে আমি কখনো শুরু করতে হয় +2 থেকে, কখনো সরি -2 থেকে, কখনো শুরু করতে হয় +2 থেকে, কখনো শুরু করতে হয় -100 থেকে, কখনো শুরু করতে হয়। হ্যাঁ জাস্ট আমার অ্যাক্সিস, হ্যাঁ অ্যাক্সিসটা, হ্যাঁ হুম 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 আমার এই অ্যাক্সিসটা যেটা আছে এটা নড়বে না, কিন্তু আপনি যত ঘর সামনে যাচ্ছেন ওই ঘর থেকে শুরু হবে, অথবা যত ঘর পিছনে যাচ্ছেন ওই শুরু হবে। হ্যাঁ এটুকু বুঝছেন কিনা? আমরা এটা নিয়ে আবার আলোচনা করব, জাস্ট আপনি একটু আইডিয়া থাকেন। তাহলে দেখেন তো, আমি যখন টি, হ্যালো, আমি যখন টি, শুনতেছেন না? ওকে, আমি যখন টি ধরছিলাম তখন টিকে ডিফাইন করছি এভাবে যে এটা টি এর 0 থেকে বড়র জন্য 1 হবে ভ্যালুটা সবসময়, আর টি 0 থেকে ছোটোর জন্য হয়ে যাবে হচ্ছে 0, এরকম, ঠিক না? এরপর আমি যখন এটাকে শিফট করতেছি, দেখেন তো এখানে আমি -t দিছি না, তাহলে -t হলে কোন দিকে চলে যাবে, -t ঘর সামনে থেকে শুরু হবে না? আর এখানে যদি আমি হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বসছিল টি এর জায়গায় বসতো কি, টি -t0 না, এটা বসতো না? আমি এখানে টি না বসে এখন t-2 বসাইতাম না, t-t0 বসাইতাম না, তারপর এটাকে ডানে বামে একটু সাজালে এরকম চলে আসতো না ইকুয়েশনটা? হ্যাঁ, আর এবার যদি আমি বলতাম এটা লিখতেন যে টি প্লাস t0, তাহলে এটা কত হইতো, এটা এটা 1 হইতো কখন, আর 0 কখন হইতো না? এটা 1 হইতো। হ্যাঁ বলেন।
নেগেটিভ দিকে যাব। এই এক্স্যাক্টলি এই যে দেখেন আমি এই পাশে লিখছি যে টি নট থেকে যখন ছোট হইতো, সরি বড় হইতো, তখন হইতো আমার কি, এটা হয়ে যেত 1, আর এটা যখন টি নট থেকে ছোট হইতো মাইনাস টি নট থেকে, তখন হয়ে যেত 0। তার মানে এরকম না, আমি যদি গ্রাফটা আঁকি যে মাইনাস টি নট আমার এই জায়গায়, ঠিক না? তাহলে এটা টি নট থেকে বড় মানের জন্য হয়ে যেত 1, আর টি নট থেকে ছোট মানের জন্য হয়ে যেত 0। এটুকু বুঝছেন কিনা? ওকে, এটাকে যদি বুঝে থাকেন তাহলে এবার আমাকে এইটা একটু বুঝতে আপনার হেল্প লাগবে। দেখেন তো আমি এইটুকু বাদ দিয়ে দিলাম প্রথমে, এইটুকু বাদ, এটা আপনি আঁকতে পারবেন না? পারবেন তো? যে এটা তো এই যে এটা 2, এখন দেখেন তো -2 না, -2 হলে কোন দিকে আঁকবো? +2 এর না, 2 ঘর, হ্যাঁ উপরে কতটুকু যাব? ইউনিট ফাংশন তো, এই যে ইউ দিয়ে বুঝতে পারছেন ইউনিট ফাংশন তো, তাহলে এক ঘর উপরে যাব। তারপর এভাবে চলতে থাকবে না আজীবন। তারপর এবার দেখেন তো, এবার এটা গেল, আচ্ছা এটা যখন গেল, আমি এবার উল্টা, এবার আরেকটা আঁকি, যিনি বুঝছেন আমাকে একটু হেল্প করেন। তো এবার এইটা আমি ঘুরে দিলাম, এটা ঘুরে দিয়ে এগুলো সব ঘুরে দিছি, এটা আঁকতে পারবেন না আপনি? এটা কত হইতো? এটা কত হইতো? 4 ঘর সামনে থেকে শুরু হইতো না? 4 ঘর থেকে এরকম আজীবন চলতে থাকবে। হ্যাঁ, এক ঘর গিয়ে চলতে থাকলো, তাহলে এটাও এক, এইটাও এক, ঠিক না? এটুকু ঠিক আছে না? এবার দেখেন তো আমি এবার আরেকটু হচ্ছে ক্লিয়ার করি। তারপর এবার দেখেন একটু আমি বলি, এটা টুলটা চেঞ্জ করা একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ পেন, দেখেন দেখেন এবার আমি মাইনাস দিয়ে একে গুণ করলাম, দেখেন তো এর আগে মাইনাস ছিল না একটা, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? এটা যদি +2 +1 হয় তাহলে কি এটা চেঞ্জ হয়ে নেগেটিভ দিকে চলে আসবে না? -1 হয়ে যাবে না? বুঝতে পারেন নাই? এই যে ধরেন আপনার কাছে একটা ভ্যালু আছে, লেটস সে আমি আপনাকে বললাম যে এরকম একটা হচ্ছে ঘর আছে, যেটা সমান বললাম যে, আচ্ছা আগে একটু ইয়ে করি, একটু মুছে দাও আপনাকে, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। আপনাকে আমি বললাম যে আপনার একটা ভ্যালু হচ্ছে y সমান 2, ঠিক না? লেটস সে y সমান 2 এই জায়গায়। এবার সেটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেটা কোন জায়গায় চলে যাবে? এটা -2 এইদিকে চলে আসবে না, নিচের দিকে চলে আসবে না? -2 না এখানে, তাহলে কি হয়? এটা ফ্লিপ করে যায় না নিচের দিকে? ফ্লিপ করে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা যদি হয়, দাঁড়ান, আচ্ছা এইটা ওয়েটটা কি বাড়ানো যায় না? আচ্ছা যাই হোক, বাড়ানো যায় না, 1 মিনিট একটু সময় দেন। আপনার তো ফাংশন ছিল এইটা, ঠিক না? তো এটা ধরেন না নাই এখনো, এটাকে আমি কি বলছিলাম? এটাকে বলছিলাম যে এই ফাংশনটা কি ut-4 এর জন্য না আপনি আঁকছিলেন? এটুকু তো আপনি ঠিক মতো আঁকছেন, আমার সাথে হেল্প করছিলেন যে 4 জন। এরপর এইটাকে যখন মাইনাস দিয়ে দিয়েছেন তাহলে এই পুরো যে ভ্যালুটা উপরের দিকে ছিল 1, যার ম্যাগনিটিউড ছিল 1, সে এখন মাইনাস নেগেটিভ দিকে চলে যাবে না? যেমনটা এরকম, হ্যাঁ যেমনটা এই যে y সমান 2 ছিল, এখন আমি যদি -2 দিয়ে গুণ করছি না, তখন এই ফাংশনটা এই বরাবর ঠিকই থাকবে, কিন্তু জাস্ট উপরেরটা এইভাবে ফ্লিপ করে যাবে না? এইভাবে হরিজন্টালি ধরেন এখানে ছিল তো, তো এটা এইদিকে এভাবে ফ্লিপ করবে না? ফ্লিপ করে এখন কেমন হয়ে যাবে? -2 হয়ে যাবে না? এটা যদি 2 হইতো বা এটা যদি 1 হইতো, তাহলে আমি যদি আবার -1 দিয়ে গুণ করি তাহলে এটা নিচের দিকে চলে আসবে না -1টা? বুঝতে পারছেন কিনা? মানে এগুলো কঠিন জিনিস না, এগুলো সহজ জিনিস। আপনি একটু ধরেন আমি ওইখানে, হ্যাঁ ওকে ওকে, সেটা আমাকে একটু বলেন, তাহলে আমি এইটাতে একটু কাজ করতে। ও ও ও ওকে 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 ওকে, আমি অন্য একটা ইয়াতে আঁকি, ধরেন ওয়ান নোটটাতে আঁকি, ওটাতে আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ এটা একটু অসুবিধা, কারণ হচ্ছে আমি যদি বোর্ডে আঁকতাম তাহলে তো আপনি ওকে ওকে, তাহলে আমি আপনাকে ফাংশন আঁকতে বলছি, দেখেন এইটা u t-2
মাইনাস ইউ টি মাইনাস 4, এটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত একটা ফাংশন। আমরা চেহারাটা আঁকতে যাচ্ছি, বুঝতে পারছেন? প্রথমে আমি বললাম যে এইটুকু বাদ দেন, এইটুকু বাদ দিয়ে শুধু এটা আঁকেন। এটা আপনি আঁকছিলেন কিভাবে, যে এটা 2 ঘর সামনে থেকে শুরু হবে, 1 ঘর, এটা হচ্ছে 1, তাই তো? এইটুকু ঠিক আছে না? দেন আমি আপনাকে বললাম যে এরপর হচ্ছে এইটাকে বাদ দেন, এইটুকু পুরোটাকে বাদ দেন, এইটা আঁকেন। এটা আপনি কিভাবে আঁকছিলেন? লেটস আমি নিচে আঁকি পরপর, এখানে আঁকি, একই অ্যাক্সেস রেখে ওইখানে আঁকি। তাহলে এইটা এরকম না, এটা যদি 2 হইতো তাহলে এটা 4 ঘর থেকে শুরু হইতো না? এইটা এই ইকুয়েশনটা 4 ঘর থেকে শুরু হইতো, এরকম না? এটা ঠিক আছে কিনা? ঠিক আছে। এরপর আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে বললাম যে এবার এর সাথে মাইনাস গুণ দেন, এটা বাদ দিয়ে দেন, মাইনাসটাকে কনসিডার করেন। যেহেতু ওকে মাইনাস দিয়ে গুণ করছেন, তাহলে ও হচ্ছে এখন চেঞ্জ হয়ে এটার পরিবর্তে চেঞ্জ হয়ে এখন এরকম হয়ে যাবে না, এই একই জায়গায় থাকবে কিন্তু মাইনাসের দিকে চলে যাবে না, মাইনাস একে, হ্যাঁ, 1 ঘর নিচের দিকে নেমে যাবে। এইটুকু বুঝছেন কিনা? এরপর এটাকে আমি কি করতে বলছি, এই দুটা ফাংশনকে দেখেন তো। এবার আমি এই কালোটা উঠাই দিই, এবার সবগুলোকে একসাথে চিন্তা করেন। এক মিনিট, এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে 2। ওকে, এবার দেখেন তো সবগুলোকে যদি একসাথে চিন্তা করি, মানে কি এটা এই মাইনাসটাকে এই পাশে ঢুকাই ফেলছেন না গুণ দেওয়ার পর, তার মানে আসলে কি এটাকে যোগ করতেছেন না? এটা বুঝছেন কিনা? মাইনাস দিয়ে গুণ করেই তো আমি এটা তৈরি করে ফেলছি, মাইনাস ইউ টি মাইনাস 4, এইটা হয়ে গেছে। আর এটা কত? এটা হচ্ছে ইউ টি মাইনাস 2, এইটুকু তো বুঝছেন। তাহলে আলটিমেটলি আমার ফাংশনটা কেমন ছিল? আমার ফাংশনটা বলছিল যে ইউ টি মাইনাস 2 মাইনাস টি মাইনাস 4, এটাই তো। তো আপনি চাইলে এভাবেও লিখতে পারেন না? এটা এভাবেই থাকলো, এখানে প্লাস দিলাম, কারণ প্লাসে মাইনাসে তো মাইনাসই, বুঝেন নাই? ওকে, এবার দেখেন তো এইটা টোটাল ফাংশনটা আসলে যোগ করতে বলতেছে, তাহলে যোগ করলে কি হবে? আলটিমেট ফাংশনটা এই দুইটাকে যোগ করলে আমি 2টাও এঁকে নিলাম, 4টাকেও এঁকে নিলাম। এরপর দেখেন তো প্রথমে 0 থেকে 2 এর মধ্যে যেহেতু এও শূন্য এও শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, এই পাশে সবগুলোই শূন্য, এই পাশে সবগুলোই শূন্য, তাহলে শূন্যর সাথে এটাও শূন্য, এটাও শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে কত? শূন্য। তাহলে মানে এই পাশে সবগুলোই শূন্য, আমি অন্য কালার দিয়ে আঁকি, এই পাশে সবগুলোই হচ্ছে শূন্য, এটুকু তো বুঝছেন? এরপর এইটা হচ্ছে 2 এর জন্য পাইছেন 1, আমি এবার 2 থেকে 4 এর মধ্যে আঁকতে চাচ্ছি। দেখেন এ কত? এ তো শূন্য, এখনো এ তো শূন্য, কিন্তু এ কত? এ 1 না? তাহলে 2 এর থেকে 4 এর মধ্যে 1 পাইছেন, এতটুকু অব্দি 1। এরপর দেখেন তো এ কিভাবে যাচ্ছিল? ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট, এই পাশে, ওকে। দেখেন তো আমি এভাবে বলছি না? সব মুছে যায় কেন? ওকে, আচ্ছা একটু ছোট করি, দেখতে পাচ্ছেন একসাথে সবগুলা? হ্যালো, একটু একটু রেসপন্স করেন। ওকে, এবার দেখেন তো আমি আপনাকে বললাম এইটুকু আমাদের আঁকা শেষ, আর এটা হচ্ছে এই দিকে দুটাকে কি করতে হচ্ছে? আসলে আলটিমেটলি যোগ করতে হচ্ছে না, কারণ মাইনাস দিয়ে তো অলরেডি গুণ করে ফেলছেন, মাইনাসের কাজটাও তো ভিতরে ঢুকে ফেলছেন। তো এখানে মাইনাস ছিল, তো আলটিমেটলি আমার এই ফাংশনটাই না, এই ফাংশনটাই না, প্লাস মাইনাসে তো মাইনাসই, তো আসলে আসলে যোগ হচ্ছে। আমি মাইনাস দিয়ে গুণ করে দিছি, ভালো কথা, তারপর ওইটাকে কি করতে হচ্ছে? আলটিমেটলি যোগ করে ফেলতেছেন, তো যোগ করলেও আসলে মাইনাসই হচ্ছে, কারণ প্লাসে মাইনাসে আমরা জানি কি প্লাস মাইনাসে যোগ করলে মাইনাসই হয়। এভাবে না, আমি আমি আপনাকে বলি 2 প্লাস মাইনাস 2, এটা আসলে এটা বোঝায় না, মাইনাস ইন্টু মাইনাস 2, এটা বোঝায় কিনা? এই লাইন, এই টার্মটা বুঝছেন কিনা? হ্যালো, তো
তো আমার মাইনাসের জিনিসটা তো আমি এঁকে ফেলছি, তার মানে এই মাইনাসের এটা ধরেন, এটাকে বললাম ধরেন হাতি, আর এটাকে ধরলাম ঘোড়া। ঠিক আছে, আপনাদের বোঝার জন্য, এটা ঘোড়ার গা, এটা হাতির গা। তাহলে এই হাতিটাকে আমি এঁকে ফেলছি, আর এই পুরোটাই তো ঘোড়া। তো হাতি আর ঘোড়া আসলে কি হচ্ছে, যোগ হচ্ছে না? ওটাকে তো অলরেডি নেগেটিভ দিকে নিয়েই গেছেন। হ্যালো, তো সেটা যদি যোগ করি, দেখেন তো এতটুকু অবধি, এইখানে এইটার 2 এর আগের থেকে, এইটার 2 এর আগের থেকে সব জিরো না? এটারও 2 এর আগের থেকে সব জিরো না? 0 প্লাস 0 করলে কত? 0 না? তো এটা আলটিমেটলি 0। তারপর দেখেন আমি আসলে এই দুটার যোগফল এইখানে বসাতে যাচ্ছি, এটাতে। ওকে, এরপর দেখেন 1 থেকে, এই যে 2 থেকে 4 অবধি, আমার কার্সর দেখছেন কিনা, কার্সরকে একটু ট্র্যাক করেন। 2 থেকে 4 অবধি এটার ভ্যালু কত? 1 না? এটার ভ্যালু কত? এটা তো এখনো 0, বুঝতে পারছেন কিনা? তাহলে 2, হ্যাঁ এটা তো 1, আর এইটা নিচেরটা 2 থেকে 4 0 না? তাহলে 0 আর 1 এ কত? এই পাশে হচ্ছে 1, 1 প্লাস 0 কত? 1 না? তাহলে এইটুকু অবধিও 1, আমি বুঝতে পারছি। এরপর দেখেন যে 2 থেকে 4, এবার আমি 4 থেকে ইনফাইনাইট অবধি যাব। দেখেন এখানে 4 থেকে ইনফাইনাইট অবধি এর ভ্যালু কত? 1 না? এখনো তো প্লাস 1, ঠিক না? 4 থেকে এই যে ইনফাইনাইট অবধি সবই তো ওর 1, বুঝতে পেরেছেন? কিন্তু এবার এইটার দেখেন, এইটার 4 থেকে ইনফাইনাইট অবধি কি নেগেটিভ 1 না? তাহলে এবার দেখেন তো 1, 4 থেকে ইনফাইনাইট অবধি, 4 থেকে ওর ইনফাইনাইট অবধি সব 1 ওইটার ক্ষেত্রে, আর এইটার হয়ে যাচ্ছে কত? -1 না? 4 থেকে ইনফাইনাইট অবধি, এর নিচেরটার কথা বলতেছি। 4 থেকে ইনফাইনাইট অবধি -1 না? দেখেন তো +1 আর -1 এর যোগফল কত? 0 না? তাহলে এইটা এখানে এসে আবার 0 হয়ে যাবে না? বাকি সব ক্ষেত্রেই 0 না? বুঝতে পেরেছেন? আমি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার আপনার হচ্ছে ওয়েব জেনারেট করে ফেলছি। দেখছেন আমি কিভাবে করছি? বুঝছেন কিনা এটা? এই পুরো সিনারিটা বুঝছেন কিনা? আমি তাহলে স্লাইডে যাই। এখানেই বুঝা দিচ্ছে আরেকবার। ওকে, আমি আবার একটু আপনাদের সুবিধার্থে বুঝাচ্ছি। আচ্ছা, এইটার এই সাইড মার্কার সাইজটা বড় করা যায় না? ওকে, দেখেন এই ফাংশনটা আমি তৈরি করতে যাচ্ছি। কিভাবে তৈরি করতে যাচ্ছি দেখেন তো। 2, আমি 2 থেকে 4 অবধি এর ভ্যালু থাকবে, বাকি সব 0। এখান থেকেও 0, 2 এর নিচের থেকেও 0, 4 এর উপর থেকেও ভ্যালু। এই জন্য আমি কি করতেছি দেখেন, একবার আমি t-2 এর একটা ফাংশন তৈরি করছি, t-2 এর একটা ফাংশন, এইটা এত থেকে তাহলে ইনফাইনাইট অবধি থাকবে, এবং তার থেকে বিয়োগ দিচ্ছি কত? t-4, এই ভ্যালুটা বিয়োগ দিচ্ছি। তাহলে এইটুকু যে যতটুকু পজিটিভ আছে, এইটুকু ততটুকু নেগেটিভ আছে না? তাহলে এই পুরোটা ক্যান্সেল আউট করে দিবে না এরা নিজেদেরকে? বাকি থেকে যাবে কতটুকু? এইটা না? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন কিনা? হুম 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 রাইট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা তাও না যদি বুঝতে থাকেন, আরেকটা ফাংশনও একটু আরেকবার একটু বলে দিই। এই ফাংশনটাকেও নিয়ে আসি, দাঁড়ান, এটাকেও নিয়ে আসি। এটাকে ধরেন, আচ্ছা এটা, আচ্ছা হ্যাঁ এটা নিয়ে আসতে পারি। তারপর 1 মিনিট একটু সময় দেন, ওইটাতে ড্র করি ওয়ান নোটে। ওকে, না বুঝতে পারলে বললেন আর কি, তখন তার, হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ এটা একটু বলতে পারেন। তাহলে আমরা দুই তিনটা কেস একটু আলোচনা করি। আমি এগুলো নিয়ে আবার আপনাদের একটা স্লাইড আছে আমার, না এমন না যে এটা এখানেই শেষ। আপনাদের অপারেশন নামে একটা স্লাইড আমি তৈরি করছি, তারপরও এখানে একটু সময় লেগে গেলে ওইখানে কম লাগবে এই আর কি। আপনাদের সময় তো আলটিমেটলি লাগতো, এখানে হোক বা ওইখানে হোক। আমার এখানে দরকার ছিল শুধু ফাংশনটা বলে দিয়ে শেষ করে দেওয়া। যেহেতু আমি অপারেশন একটু দেখানো শুরু করছি, একটু একটু বুঝতেছেন, তাহলে আবার একটু আলোচনা করে দিই। লেটস সে আপনি আমাকে বলছেন যে আপনি একটা, ধরুন আপনি আমাকে একটা ফাংশন বললেন, আমরা একটা র্যান্ডম ফাংশন তৈরি করি। লেটস সে ইউ টু, না টুর জায়গায় ভিন্ন নাম্বার বলেন, একটা অন্য নাম্বার বলেন, t-3। এবার কি প্লাস দিব না মাইনাস দিব? প্লাস t-6, এই তো। তো আপনারা যখন এরকম বড় ফাংশন তৈরি করবেন, প্রথমে না বুঝতে পারলে একটা একটা ধরে প্রথমে এই ফাংশনটা আলোচনা করেন। অন্য কালার দিই। প্রথমে আমরা তাহলে, হ্যাঁ 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 প্রথমে ওগুলো তৈরি করে নেবেন। তাহলে এটা তৈরি করি, কত থেকে শুরু হবে? 3 থেকে শুরু হবে না? 3 গো সামনে থেকে। তাহলে আমি এখানে ধরেন 1 2 3, 3 থেকে শুরু করলাম। এটা কত যাবে? 1। ওকে, এটুকু তো বুঝছেন কিনা? এটা 1। এরপর আরেকটা ফাংশন এখানে পরপর ড্র করে ফেলি, অন্য কালার দিয়ে করি। এরপর আপনি কত বললেন এরপর বলছেন -6। তার মানে আসলে এখানে 3 হলে এটা 4 5 6, এখান থেকে শুরু হবে 6। হ্যাঁ, এটা উপরে যাবে। ওকে 6। তাহলে এবার দেখেন তো, এটা এরপর আমাকে কি করতে বলছে? যোগ করতে বলছে না? তো এবার যোগ করব। এরপর আমি এখানে যোগ করে দিই, অন্য কালার দিয়ে করি। ওকে, দেখেন তো আমি এখানে হচ্ছে 3 একটু মার্কিং করে দিই, এখানে 3, আবার এখানে একটু মার্কিং করে দিই, এখানে হচ্ছে 6, আর এখান দিয়ে 0। ওকে, দেখেন আমরা যেই দুইটা পয়েন্ট ছিল, এর পয়েন্টটা আর এর পয়েন্টটা ধরলেই হয়, বাকিগুলো আর লাগে না আর কি। দেখেন 3তে আমার একটা ট্রানজেকশন হবে, এখানে একটা ট্রানজেকশন হবে, এখানে দুই জায়গায় দুইটা ট্রানজেকশন হবে, এরপর আর কিছু হবে না। দেখেন তো এইখানে 3 এর আগে এর ভ্যালু সব কত ছিল? 0 ছিল না? এর ভ্যালু কত ছিল? সব 0 ছিল না? দুজনের ভ্যালু 0 না 3 এর আগে সবগুলা? সব 0। তাহলে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে না? সব 0 না? রাইট, 3 পর্যন্ত সব 0, এখানে অবধি সব 0। এরপর দেখেন 3 থেকে, এবার আমি যাবো হচ্ছে 3 থেকে 6 এর মধ্যে কি ঘটনা ঘটছে। দেখেন তো 3 থেকে 6 এর মধ্যে এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু কত? 0 না? তাহলে 0 প্লাস, সরি 1 প্লাস 0 কত হয়? 1 হচ্ছে। তাহলে এক ঘর উপরে যাবে। আলটিমেটলি আমি এখন অব্দি বুঝছি যে এতটুকু অব্দি 1ই থাকছে। এরপর এখানে হচ্ছে, এখানে 6, এটা হচ্ছে 1। এরপর এখানে কত? এটাও কত? 1 না? 6 থেকে এও 1 এও 1, তাহলে 1 প্লাস 1, 6 এর পর থেকে 1 এও 1 এও 1, তাহলে কত হয়ে যাবে? 2 না? তাহলে এটা আলটিমেটলি উপরের দিকে এক ঘর উঠবে। তাহলে এরকম স্টেপ হবে। তার মানে আমার পুরো ফাংশনটা দেখতে এরকম, 3 এ এসে 0 থেকে 1 হবে, আবার 3 থেকে 6 অবধি 1 থাকবে, এরপর 6 এ গিয়ে আবার 1 থেকে 2 তে উঠবে। এটুকু বুঝছেন কিনা? কেন বুঝেন নাই? এবার দেখেন না, আমার তো দুইটা ফাংশন, এটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে নিচেরটা। এই দুইটা ফাংশনের যোগফলই তো আমার এই জায়গায় আসবে, এফ হবে। এটাকে ধরেন আমি সুবিধার্থে u1 ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে u1 এর ফাংশন। এটাকে ধরে নিলাম u2, তাহলে এটা হচ্ছে u2 এর ফাংশন। তারপর আমার প্রত্যেক জায়গায় কি করতে হবে? u1 প্লাস u2 করলেই না আমি f পাবো। এটাই তো বুঝছেন? হ্যাঁ, আচ্ছা 3 থেকে 6 একটু জুম করি। দেখেন 3 থেকে 6 এর মধ্যে অন্য কোনো কালার আছে? এটা নেই, হলুদ। 3 থেকে 6 এর মধ্যে এই ফাংশনটা কত ছিল? এই ফাংশনের ভ্যালু 3 থেকে 6 এর মধ্যে 1 না? দেখেন তো 1 কিনা? 1 তো। কিন্তু এই ফাংশনটা কত? এই ফাংশন তো 0। এই ফাংশন 0 কিনা? আমি তো আমি এই দুইটা যোগ করেই তো পাবো হচ্ছে কি এফ না? তাহলে দেখেন তো একটা ফাংশন পাচ্ছেন। ও এটা
ক্র্যাশ করছে। আচ্ছা এটা পাই কিনা দেখি, নাহলে আবার আঁকতে হবে। আচ্ছা আছে, দেখেন এইটা হচ্ছে আপনি পাইছেন 3 থেকে 6 এর মধ্যে 1, আর এই ফাংশনটা 3 থেকে 6 এর মধ্যে কত 0 না? তাহলে দেখেন তো আমার আসলে এইটা আর এইটা দুইটা যোগ করার পর যেটা পাবো সেটাই হবে আমার এফ। তাহলে এই দুটাকে যোগ করতে হবে না? এটা থেকে পাইছেন কত 1 না, এটা থেকে কত পাচ্ছেন 0 না? তাহলে আলটিমেটলি দুইটা কত 0 আর 1 এর যোগফল 1 না? তাহলে দেখেন তো আমি এখানে কি আঁকছি, এটা হচ্ছে 0 থেকে এর মধ্যে 1 হয়ে গেছে না, 3 থেকে 6 এর মধ্যে 1 কিনা? এটা তো 1, এটা 3 থেকে 6 এর মধ্যে কি হয়েছে 1 হয়েছে না, 1। এবার এখানে কত, এটা 2। আচ্ছা এবার এর পরেরটা দেখেন, এটুকু অবধি তো আমরা এঁকে ফেলছি। এবার এইটার প্রথমটার 6 থেকে ইনফাইনাইট অবধি কত, এখনো তো 1, ও তো চেঞ্জ হয় না, ও তো এখনো 1, তাহলে এর ভ্যালু এখনো 1 না? এবার এইটা দেখেন নীল কালারের যেটা ছিল, এইটা এবার 0 থেকে বেড়ে 1 হয়ে গেছে না, এও 1 না? তো এখনো তো সেম, এইটা এখনো 1 আছে, কিন্তু এটা কত হয়ে গেছে, এটা তো এবার 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে 1 1 যোগ করলে হলো কি 2 না? তাহলে এবার দেখেন 6 এ গিয়ে এই ফাংশনটা আসলে 2 তে চলে যাবে। এখন 1 থেকে 0, এই এখানে 1 ছিল, এখানে এটা ওটা হয়ে গেছে 1। ওকে, বুঝছেন কিনা? ওকে, আর আর বেশি পেঁচাবো না। এরপর আমরা আরেকটু এই কিছু সময় পর আবার পাবো, তো তো আমাদের সমস্যা নেই, আমরা তখন আরেকবার বুঝে নিব। ওইটার ফাংশনের স্লাইড আরেকবার পড়া হবে অপারেশন। তো এটা সেটা, আর এটা না বুঝলে প্রবলেম নাই, এটা আমি আরেকবার বুঝবো। এটা তো বুঝছেন তাইলে। আর মাইনাস হওয়ার কারণে এটা নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ কাটাকাটি গিয়ে এইটুকু অংশ শেষ করে দিছে নিজেদেরকে। 4 থেকে দেখেন 2 থেকে তো এ বড় ছিল, 2 থেকে এর এখনো ভ্যালু আছিল, এ 0 ছিল, এ 0 ছিল, কিন্তু 4 এ গিয়ে এ 1, কিন্তু এ আবার কোন দিকে 1, নেগেটিভ দিকে 1 না? তো এদেরকে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলছে। তো আলটিমেটলি থাকতেছে শুধু এইটা, 2 থেকে 4 এর মধ্যে 1 থাকতেছে, বাকি সব 0, এরও 0, এও 0। ওকে, বুঝছেন কিনা? ওকে, নাহলে আরেকবার ভিডিও দেখেন, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওতে বুঝতে পারবেন। এরপর আমরা পড়বো র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশনে আসলে কি হয়, র্যাম্প সিগন্যাল বা র্যাম্প ফাংশন। র্যাম্প তো বুঝেন, এই যে বলে না আমরা র্যাম্প ধরেন বাইক র্যাম্প দেখছেন না, বাইকে কি হয়, এরকম হচ্ছে দুইটা চাকাওয়ালা বাইক, আপনি এখানে বসে মোটর বাইক করছেন, আপনি কি করবেন, এই বাইকটা নিয়ে র্যাম্প হয়ে উপরে যাবেন, উপরে গিয়ে এখানে একটা ডিগবাজি দিয়ে নিচে নামবেন, এরকম আমরা র্যাম্প শো দেখি না? তো এটা হয় কি, র্যাম্প মানে হচ্ছে একটা ঢাল বা একটা তক্তাকে আপনি কি বলে ঢালুভাবে রেখে দিলে ওটাকে আমরা র্যাম্প বলি। র্যাম্প জায়গায় অনেক জায়গায় শুনছি, অ্যাসেম্বলিতে র্যাম্প লাগে, মানে অনেক জায়গায় র্যাম্প ইউজ হয়। তো র্যাম্প ফাংশন আসলে কি বলে, র্যাম্প ফাংশন বলতে বোঝায় হচ্ছে এরকম খাড়া ঢাল বরাবর জিনিস, খাড়া ঢাল। তো এটাকে কিভাবে ডিফাইন করে র্যাম্প ফাংশনটাকে, র্যাম্প ফাংশনকে এবার এটা যেহেতু র্যাম্প এই জন্য এটাকে আর দিয়ে ডিফাইন করে, আগেরটা ছিল ইউনিট স্টেপ ফাংশন, এটাকে ইউ দিয়ে ডিফাইন করছি, এখানে এটাকে আমরা ডিফাইন করব আর দিয়ে। তো আর টি র্যাম্প ফাংশনটাকে এভাবে ডিফাইন করে যে টি এর যতগুলো ভ্যালু ছিল 0 চেয়ে বড় এবং 0 সহ সবগুলো ভ্যালুর জন্য ওর ফাংশনের ভ্যালু হবে টি, নট 1। আগে ছিল 1, 1 এর কারণে 0 থেকে এইভাবে সব 1 হয়ে গেছে। কিন্তু এখানে বলতেছে কত, টি 0 থেকে বড় যেই মান নেন না কেন তার জন্য ভ্যালুটা হয়ে যায় কত, টি। তার মানে ধরেন আমি অন্য ওই স্লাইডে আঁকি, ওকে দেখেন তো আমি বললাম যে ফাংশনটা এমন হবে আর টিটা, সেটা হবে দুইটা মান আসবে, একটা হবে টি কখন, আরেকটা হবে 0। টিটা কখন পাবো, আপনি 0 চেয়ে বড় যেই মান নেন না কেন তার জন্য ভ্যালুটা হবে টি। এবার আপনি দেখেন আমি একটু ফাংশনটা আঁকার চেষ্টা করি। আমি প্রথমে -2 নিলাম, -2 কি টি এর চেয়ে বড় কিনা, এই 0 চেয়ে বড় কিনা, 0 চেয়ে তো বড় না, 0 চেয়ে ছোট না -2, তাহলে এই কন্ডিশনে পড়ে যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0। -2তে পাবেন ফাংশনের ভ্যালু 0, -2 নিছেন। এবার -1 নিই, -1 এর ভ্যালুটা কত, এখনো 0 চেয়ে ছোট না, -1টা টি এর ভ্যালু, আপনি এটাতে নিচ্ছেন টি এর ভ্যালু -2, এখানে নিচ্ছেন হচ্ছে টি এর ভ্যালু -1,
-1 কি এখনো টি এর চেয়ে ছোট না, এই 0 চেয়ে ছোট না -1, তখনও কত, তখনও হবে হচ্ছে 0। তাহলে তখনও হচ্ছে 0, -1 নিলেও আপনি ভ্যালু পাচ্ছেন 0। এরপর আপনি 0 নিছেন, 0তেও কি 0 তো টি এর সমান, তাহলে টি যদি 0 বসান, এখানে 0 বসলে এখানেও 0 বসবে, তাহলে 0তে ভ্যালু পাচ্ছেন 0। এরপর টি এর ভ্যালু বসাবেন 1, 1 তো 0 চেয়ে বড়, তার মানে এখন 1 বসালে টি এর ভ্যালু 1 বসালে ভ্যালুও পাবেন 1, এখানে 1 বসালে এখানেও 1 বসাবেন। তাহলে 1 কি 0 চেয়ে বড় কিনা, হ্যাঁ 0 চেয়ে বড়, তাহলে 1 এর জন্য ভ্যালু পাবেন 1। এবার দেখেন তো আপনি এখানে বসান 2, তাহলে টি এর ভ্যালু বসান 2, এখানেও বসান 2, এখানেও বসান 2, কি 0 চেয়ে বড় কিনা, হ্যাঁ বড়, তাহলে এই 2ই বসবে, তাহলে 2 বসালে 2 পাচ্ছেন। এবার বসান 3, মানে আমার প্রসেসটা বুঝতে পারছেন, 3 বসালে টি এর ভ্যালু 3 বসালে ভ্যালুও পাবেন 3, টিও বসাচ্ছেন 3। তার মানে হচ্ছে এইটা যে আপনি 1 এর জন্য 1 বসালে, মানে 0 চেয়ে যতগুলো বড় বসাবেন তার জন্য ভ্যালু, যেই ভ্যালুটাই বসাবেন টি এর ভ্যালু ওই মানও হয়ে যাবে তত। তার মানে কি এটা মূল বিন্দুগামী হচ্ছে একটা সরল রেখা না। এই যে টি এর ভ্যালু যখন 1 ছিল, ফাংশনাল ভ্যালু 1, টি এর ভ্যালু যখন 2 বসাইছেন ফাংশনাল ভ্যালু হচ্ছে 2, টি এর ভ্যালু যখন 3 বসাচ্ছেন ফাংশনাল ভ্যালু হচ্ছে 3। এভাবে করে আপনি টি এর ভ্যালু যাই বসাবেন কি হবে, সিস্টেমের ভ্যালুও তাই তাই হবে। এই যে দেখেন, যখনই 0 থেকে বড় বসাবেন, যখনই 0 থেকে বড় বসাবেন তখন আপনি টি এর ভ্যালু যাই বসান না কেন ফাংশনাল ভ্যালু হবে তাই। তাহলে আপনি যদি টি এর ভ্যালু 0 থেকে বড় 1 বসান তাহলে ফাংশনাল ভ্যালু 1, টি এর ভ্যালু যদি 0.5 বসান তাহলে ফাংশনাল ভ্যালু 0.5, টি এর ভ্যালু যদি 1000 বসান তাহলে ফাংশনাল ভ্যালু 1000। আপনি যদি এখানে 1000 বসান তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে না? বুঝতে পারছেন কিনা? তার মানে কি আগেরটাতে ছিল 1, 1 এর কারণে আপনি এইদিকে ভ্যালু যাই বসান না কেন সবসময় 1 পাচ্ছিলেন, কিন্তু এখন বলতেছেন না, আপনার টি এর চেয়ে বড় যেই ভ্যালু বসাবেন তার জন্য ওই ভ্যালুটাই পাবেন। তাহলে 1 বসালে 1 পাবেন, 2 বসালে 2 পাবেন। হ্যাঁ, হুম হুম, এক্স্যাক্টলি। এবার এই এরকম হয়ে যায় না, তাহলে স্লপের মানে একটা ঢালুর মতো হয়ে যায় না মূলবিন্দুগামী, এরকম হয়ে যায় কিনা দাঁড়ান একটু। এই তো আপনি যখন 1 বসাচ্ছেন ভ্যালুও পাবেন 1, আপনি যখন 2 বসাবেন ভ্যালুও পাবেন 2, আপনি যখন 3 বসাবেন ভ্যালুও পাবেন 3, এরকম হয়ে যাবে না? আপনি যখন 4 বসাবেন ভ্যালু পাবেন 4, তাহলে এটা আসলে কি হয়ে যায়, একটা মানে একটা খাড়া রেখার মতো হয়ে যাচ্ছে না, একটা রেখা হয়ে গেছে না, এটা একটা অনেকটা র্যাম্পের মতো দেখা যাচ্ছে না? তো এই জন্য এটাকে র্যাম্প ফাংশন বলে। বুঝতে পেরেছেন? ওকে ওকে, র্যাম্প ফাংশনকে, আচ্ছা আপনারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো কি জানা আছে কিনা টুকটাক? ওকে, দেখেন তো আমাকে একটু বলেন তো, একটু বলেন তো, আমি এখানে আঁকি। আমি আপনাকে বললাম y সমান x, এটাকে ডিফারেন্সিয়েশন করেন তো কত আসবে, dy বাই dx করেন তো কত আসবে, কেউ একজন, সামওয়ান। আচ্ছা এটা না দিই, দাঁড়ান আপনাকে এরকম দিলাম 2x, এটাকে ডিফারেন্সিয়েশন করেন তো dy বাই dx করেন তো, বা এটা এইভাবে লিখতেন না d2x বাই x, এটা করলে কত আসবে, 4 আসবে? শিওর? আচ্ছা আপনারা ডিফারেন্সিয়েশন খেয়াল নাই তাহলে, আসলে অত x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x এটা করলে কত আসে, এমন আসে না n ইন্টু এক্স মাইনাস ওয়ান, এরকম হয় না? তাহলে এক্স স্কোয়ার হলে আমরা এইভাবে লিখতাম না, কি হইতো, 2টা আগে চলে আসতো, এক্স টু দি পাওয়ার 1 হইতো, এরকম না? ডি এক্স কিউব হলে কত হইতো, এরকম হইতো না? 3x স্কোয়ার, এরকম হইতো না? এরকম হইতো তো। ওকে, তাহলে দেখেন তো এখন যদি শুধু dx হইতো যার পাওয়ার 1, তাহলে কেমন হইতো এটা, এখানে 1টা নিচে চলে আসতো, আর x টু দি পাওয়ার 1 মাইনাস 1 যেটা কিনা হচ্ছে 1 x টু দি পাওয়ার 0, আর 0 কোনো কোনো কিছুর উপর যদি 0 থাকে, পাওয়ার যদি 0 হয় তাহলে এটা হয়ে যায় 1। তাহলে আলটিমেটলি কত আমরা জানি, dx বাই x সমান হচ্ছে 1। বুঝতে পারছেন কিনা? এখন দেখেন তো র্যাম্প ফাংশনটা আমরা কি বলছিলাম, র্যাম্প ফাংশনটা বলছিলাম আর টি
সমান টি, কখন? যখন টি গ্রেটার দেন 0। আর অন্য কেসে 0 হবে যখন টি লেস দেন 0। তো লেস দেন 0 কথাটা বাদ দেন, তার মানে ধরে নেন যে আর টি যখন বলবো তখন বুঝে নেবেন যে আর টি যখন বলবো তখন আসলে টি, আর ইউটি যখন বলবো তখন আসলে কি 1। জিরোটা বাদ দেন, জিরোটা তো আসলে এমনি বোঝানোর জন্য, ডেফিনেশনের জন্য জিরোটাকে রাখছি। তো আমরা তো এমনি সবকিছু টাইমের পজিটিভ দিক থেকে চিন্তা করি। আজকে ধরেন আপনি একটা গাড়ির স্পিড মাপতেছেন, তো আপনি টাইম তো পজিটিভ থেকেই শুরু করবেন, আপনার নেগেটিভ টাইম বলতে কিছু আছে কিনা? নাই তো। আর আমরা এখন পড়বো এলটিএ সিস্টেম, তো আমরা নেগেটিভের জন্য পজিটিভের ইফেক্টটা দেখি না, আমরা সবসময় পজিটিভ থেকে পজিটিভ ইফেক্টে যাই। তো ধরেন আমি যখনই বলবো ইউটি, আপনি মনে মনে চিন্তা করে নেবেন যে একটা ওয়ানের কথা বলতেছি, অর্থাৎ এরকম না, এই যে আপনার গাড়ি একের স্পিডে যাচ্ছে। আর আপনাকে যখন আরটি বলবো তখন হয়ে যাবে কি টি। আরটি বলবে টি এর ভ্যালু যত, আর এর মানে টি এর ভ্যালু যত, আর এর ভ্যালু তত, টি এর ভ্যালু যত অত। তার মানে আমি যখনই আপনাকে ইউ বলবো আপনি মনে মনে ধরে নেবেন যে 1, আর যখন আপনাকে আর বলবো মনে মনে ধরে নেবেন যে হচ্ছে টি, কারণ আর এর ভ্যালু টি এর ভ্যালু যা হবে আর এর ভ্যালু তাই আসবে। এটুকু বুঝছেন কিনা? একবারে সিম্পলিফিকেশন করে দিচ্ছি আপনাদের জন্য। এবার দেখেন তো, আমি যদি এবার বলি ফাংশনটাকে, আপনার একটা ফাংশন আছে যেটা কিনা আর টি, তাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, এটাকে করলে কত আসবে? ডিফারেন্সিয়েশনের ভ্যালু করতে পারবেন কিনা? টি করেন, আর আর টির পরিবর্তে আমি কি বসাইতে বলছি? আর টির পরিবর্তে আমি 1 টি বসাইতে বলছি না, বলছি কিনা? তাহলে এখানে বসাই ফেলেন টি। এবার দেখেন তো, এটা অলমোস্ট এটা হয়ে গেছে না, ডিএক্স বাই ডিএক্স সমান সমান কি 1 না? এটুকু বুঝছেন কিনা? আমি বললাম যে আর টি সমান সমান হচ্ছে টি, তো আর টি এর জায়গায় টি কে ডিফারেন্সিয়েশন করুন, করলে ডিটি বাই ডিটি চলে আসতেছে, আর ডিটি বাই ডিটি মানে অলমোস্ট ডি, একই কথা না, ডিএক্স বাই ডিএক্স। তো ডিএক্স বাই ডিএক্স করা মানে কি 1 না? আবার দেখেন তো, আমি 1 কখন ধরতে বললাম? যখন ইউটি হয় তখন 1 না? তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ইউটি। অর্থাৎ সিম্পলিফিকেশন আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে র্যাম্প ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে ইউনিট ফাংশন। এটুকু বুঝছেন কিনা? তাহলে ডিফারেন্সিয়েশন অফ র্যাম্প ফাংশন, আমি যদি র্যাম্প ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাই 1, যেটা কিনা ইউনিট ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। বুঝতে পেরেছেন কিনা? এটাই আমার সেই মুদ্রা কথা হচ্ছে, এইটা মেইন কথা আমি বুঝাতে যাচ্ছি এইটা। তাহলে এটা যদি সত্য হয়, কেউ এভাবেও তো বলতে পারে র্যাম্প ফাংশনকে পাবো কখন? যখন ইউনিট ফাংশনকে, ইউনিট স্টেপ ফাংশনকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করি। বুঝতে পারছেন? এটাও তো বলতে পারি। এই দুইটা কথাটা হচ্ছে সিম্পলিফিকেশন ফর্ম, অত কঠিন জিনিস না। তো আমি জাস্ট এটা একটু আরেকবার একটু দেখাই। অর্থাৎ আপনার ইউনিট ফাংশন পাওয়া যায় যখন র্যাম্প ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করি, অথবা উল্টাটাও বলতে পারেন যে ইউনিট ফাংশনকে ইন্টিগ্রেশন করে আমি র্যাম্প ফাংশন পাই। তাহলে বুঝতে পারছেন এই দুইটার মধ্যে রিলেশন কেমন? আমি যদি আপনাকে কোশ্চেন করি যে র্যাম্প ফাংশনটার সাথে ইউনিট ফাংশনের সম্পর্ক কেমন, তো আপনি এইভাবে বললেও হয় যে র্যাম্প ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে, র্যাম্প ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে, র্যাম্প ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমি ইউনিট ফাংশন পাই। আবার যদি কেউ বলে এইভাবে যে আমি ইউনিট ফাংশনকে ইন্টিগ্রেশন করে র্যাম্প ফাংশন পাই, দুইটাই সত্য কথা। কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার অপোজিট জিনিস। অর্থাৎ আপনি, আপনাকে যদি কেউ এভাবে বলে, বুঝতে পারছেন কিনা আপনি কথাগুলো আপনারা? অর্থাৎ, হ্যালো, শুনতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাকে যদি কেউ এমন করে বলে যে 5কে 10 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, এরকম যদি কেউ বলে, সরি উল্টা বলছি, 10কে 2 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, তাহলে আমি এভাবে যেমন বলতে পারছি, তাহলে 5 আর 10 এর মধ্যে সম্পর্ক আমি কি এভাবে বললাম না, 10 আর 2 এর মধ্যে সম্পর্ক। তো অন্য আরেকজন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একই কথা। তো 5কে 10 দিয়ে গুণ করলে সেম কথা। তো আমি এভাবে বলছিলাম যে র্যাম্প ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমি পাই হচ্ছে কি ফাংশন? ইউনিট ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। আবার অন্যজন বলতে পারে যে ইউনিট স্টেপ ফাংশনকে আমি ইন্টিগ্রেশন করলে কি পাই? র্যাম্প ফাংশন। এইটাই কথা। ওকে, তাহলে হয়তো একটু ধরতে পারছেন।
ওকে, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এগুলো অত কঠিন না, মানে আমি এখন বেশি হয়তো মনে হচ্ছে অনেক কিছু বুঝাচ্ছি, তো ব্যাপারগুলো সিম্পল। আপনারা আপনারা আজকে কি করবেন, আজকে কি করবেন, আমি বাসায়, মানে আমার এটা শেষ হবে না, শেষ হওয়ার পর নিজে স্লাইডগুলো খুলবেন, খুলে আসলে বলতে চাচ্ছিল স্যার কি বলতে চাচ্ছিল, এরপর দরকার হলে আমি ভিডিওটা দিয়ে দিব, সাথে সাথে ভিডিওটা একটু মানে শুনবেন। তো দুইটা শুনে দেখবেন যে এগুলো পানির মতো সহজ, ওগুলো অনেক কঠিন জিনিস কিছু না, এগুলো একটু বেসিক ম্যাথের টার্মিনোলজি ইউজ করতেছি, আদারওয়াইজ অনেক জটিল কোনো টার্মিনোলজি ইউজ করতেছি না। এবার দেখেন তো, আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস পড়ছি না, যে ফাংশন শিফট করা, এই যে দেখেন ইউটি হলে ফাংশনটা হয়তো এরকম। এখন তারপর আমরা কি করলাম, ইউটি মাইনাস 2 করছিলাম না, তাহলে ফাংশনটা শিফট করে কোথায় গেছিল, এরকম হয়েছিল না, এরকম হয়েছে কিনা আমাকে বলেন, 2 থেকে শুরু হয়েছে না। এখন আমরা র্যাম ফাংশনের জন্য সেটা সত্য, র্যাম ফাংশনের জন্য আর টি যদি হয়, তাহলে আমি ফাংশনটা দেখছি কেমন, যে এটা মূল বিন্দু থেকে শুরু হয়ে আলটিমেটলি এভাবে করে বাড়তে থাকবে, এভাবে করে বাড়তে থাকবে, তাই তো। এবার আমি যদি আপনাকে বলি আর টি মাইনাস 2, তাহলে এটা কি হবে, এটাও সেম কথা, একে এখন 0 থেকে শুরু না হয়ে 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হয়ে এভাবে বাড়তে থাকবে। না না, এই যেভাবে আছে ওইভাবে ফাংশনটা, এখানে দেখেন না যেভাবে ফাংশনটা ছিল এরকমই তো ছিল ফাংশনটা, জাস্ট ওইটা 2 ঘর সামনে চলে গেছে, এটাও ওই রকমই থাকবে, জাস্ট 2 ঘর সামনে থেকে শুরু হবে। এটাকে বলা হয় অ্যাডভান্সিং, আমরা এগুলো পড়বো, অ্যাডভান্সিং এগুলো আমরা পড়বো। ওকে, হ্যাঁ ডিটেলসে পড়া হবে এগুলা, কিন্তু আপনারা এইগুলা ঠিকমতো যদি বুঝতে পারেন, ওগুলাতে ডিটেলস ইজি হয়ে যাবে আপনাদের জন্য। প্যারাবলিক পড়াবো না, প্যারাবলিক তাহলে আপনাদের বুঝতে একটু ঝামেলা হবে। আচ্ছা যাই হোক, তাও একটু বলি প্যারাবলিকটা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইম্পালস ফাংশন, ইম্পালস ফাংশনটা খুবই 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 ইম্পর্টেন্ট সিগন্যালের জন্য। ইম্পালস বলতে পারেন যে একবারে ফান্ডামেন্টাল হচ্ছে জিনিস, তো এটা একটু বুঝতেও কঠিন, তো একটু ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, ইম্পালস শব্দটা শুনলে আপনাদের কি মনে হয়, ইম্পালস, ইম্পালস ওয়ার্ডটা বলতে বলছে হঠাৎ কোনো চেঞ্জ না, বৃহৎ একটা চেঞ্জ। আমরা ইসিজি যারা করছেন বা হসপিটালে গেছেন যারা, এরকম করে হঠাৎ হঠাৎ বড় একটা দুটো ইম্পালস পাওয়া যায় না, এরকম করে এই যে পিকগুলো পাচ্ছেন এগুলোকে বলতাম আমরা ইম্পালস, বলে না ওর হার্ট ইম্পালস কমে গেছে অর্থাৎ বা বেড়ে গেছে, তার মানে কি ওই ইম্পালসের পরিমাণ এখন বেশি দিচ্ছে, তার মানে ও বুক ধরপড় করছে বেশি, এরকম না, এরকম। এটা জানেন কিনা, ইম্পালসের টার্মটা বুঝতেছেন কিনা, ইম্পালস মানে হচ্ছে হঠাৎ একটা চেঞ্জ, হঠাৎ একটা বৃহৎ মান, এটাকে আমরা ইম্পালস বলতেছি। ও ইসিজির ক্ষেত্রে, ইসিজির ক্ষেত্রে যেটা বলি, ইসিজির ক্ষেত্রে একটা প্যাটার্ন থাকে, একটা কার্ডিয়াক সাইকেল থাকে, লেটস সে আপনার হচ্ছে মানে হচ্ছে 1 মিনিটে এরকম করে হচ্ছে 2-3 বার করে হচ্ছে মানে ধরেন একটা রিদম দেখায় আর কি, ইসিজির ক্ষেত্রে একটা থাকে। কিন্তু আমরা সিগন্যালের ক্ষেত্রে এটা কখন কিভাবে হবে সেটা আমার সিগন্যালের উপর ডিপেন্ডস করে। ইসিজিও একটা সিগন্যাল, ইসিজিও অবশ্যই একটা সিগন্যাল, তার মানে ইসিজির ক্ষেত্রে ইম্পালস একটা গুরুত্বপূর্ণ বেসিক ফাংশন হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন না, তার মানে ইসিজির ক্ষেত্রে ইম্পালস টার্মটা ঢুকতেছে বারবার, তার মানে ইম্পালস আমরা এই জন্যই পড়তেছি যে আমাদের ইসিজিকে যদি আমরা ডাইসেক্ট, ইসিজিকে যদি কখন আমরা অ্যানালাইসিস করতে চাই, তার মানে এখানে একটা ইম্পালস ফাংশনের বৈশিষ্ট্য আছে, তার মানে ইম্পালস ফাংশন সেটা আমাদের আগে জেনে নেওয়া উচিত, বুঝতে পারছেন না। যে এ বি সি দিয়ে আপনি একটা ওয়ার্ড লিখতেছেন, ধরেন এ এবং বি দিয়ে লিখতেছেন, লেটস সে এব্বা, তো এখানে বুঝতে পারছেন যে এ আর বি, এ বি এ, এভাবে একটা ফরম্যাট তৈরি হবে, তার মানে এ সম্পর্কে আমাকে আগে জেনে নেওয়া উচিত, বি সম্পর্কে আমার জেনে নেওয়া উচিত, ঠিক না। তো একইভাবে যেহেতু আমার ইম্পালস বিভিন্ন সিগন্যালের মধ্যে ঢুকতে পারে, যেমন ইসিজির মধ্যে ঢুকছে, তার মানে ইম্পালসটা কিভাবে কাজ করে, ইম্পালসটার মানে কি সেটা আমার আগে বুঝে নেওয়া উচিত না, বুঝতে পেরেছেন কিনা। ওকে, ইম্পালসটা বলে হচ্ছে এরকম, আমি একটু ছোট সহজ করে বোঝানোর চেষ্টা করি, অত বেশি যাব না। ইম্পালস ফাংশনটা বলে যে একটা নির্দিষ্ট পজিশনে, লেটস সে, কি রে বসে না কেন, 1 মিনিট বসতেছে না, লেখাটা মুছে যাচ্ছে। হ্যালো, বই
বললেন আসলে আমি বুঝতে পারছি না, আমার ওই পিসিতে অনেক কিছু একসাথে হচ্ছে, তো তো কখন কোনটা কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আমার রেকর্ডিং হচ্ছে, ভিডিও শেয়ারিংও হচ্ছে, আপনার ভয়েস অ্যানালাইসিংও হচ্ছে, তো আবার এই আপনাদের সাথে স্লাইডও চেঞ্জ হচ্ছে, বিভিন্ন মাল্টিপল টুলে কাজ করতেছি, তো এই কারণে স্লো হচ্ছে। ওকে, এখন দেখেন তো ইম্পালস আমি যদি বলি, ইম্পালসটা হবে কি, বাকি সব ক্ষেত্রে জিরো, হঠাৎ একটা টাইমে গিয়ে বৃহৎ একটা মান আসতেছে, এইটাই তো ইম্পালসের বৈশিষ্ট্য। ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য কি, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে হঠাৎ একটা বিশাল মান আসবে, আর বাকি সব জায়গায় মোটামুটি সেম মানই ছিল, এরকম না? ফাংশনকে যদি আপনি ডিফাইন করতে চান, তাহলে আমরা ইম্পালস ফাংশনকে ডেল্টা দ্বারা ডিফাইন করি, ডি দ্বারা। আপনি মনে রাখেন ইউনিট ফাংশন যেটার মান হচ্ছে 1, আর র্যাম ফাংশন যেটার মান হচ্ছে টি, এটা ইউনিট ফাংশনকে আমরা, ইউনিট স্টেপ ফাংশনকে আমরা ইউ দিয়ে ডিফাইন করছি, র্যাম ফাংশনকে আর দিয়ে ডিফাইন করছি, ইম্পালস ফাংশনকে আমরা ডেল্টা দ্বারা ডিফাইন করি। তো ডেল্টাটিকে এইভাবে ডিফাইন করে, ডেল্টা টি সমান ইনফাইনাইট, মানটা হবে ইনফাইনাইট, কখন, একটা নির্দিষ্ট জায়গায়। তো নির্দিষ্ট জায়গাটা আমি কখন সেটা আমি বলছি না, ধরেন নির্দিষ্ট, ওকে। বাকি সব জায়গায় কি হবে, জিরো হবে না? তো ব্যাপারটা আমি বলতেছি, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই ইনফাইনাইট সংখ্যক হাইস্ট হয়ে যাবে, আর বাকি সব জায়গায় জিরো। এটাই হচ্ছে ইম্পালস ফাংশন বেসিক ডেফিনেশন। তো বেসিক ডেফিনেশন বইয়ের ভাষায় এভাবে, যে ইম্পালস ফাংশনের মান অলমোস্ট ইনফাইনাইট হয়ে যাবে কখন, টি সমান জিরোতে, অর্থাৎ অ্যাক্সিস যে জায়গায় আছে না সে জায়গায়, বাকি সব জায়গায় জিরো হবে, কোন জায়গায়, আদারওয়াইজ। তাহলে এবার যদি আমি গ্রাফটা প্লট করি, এইরকম দেখাবে অলমোস্ট। এটা সে আমার টি, আর এদিকে হচ্ছে ফাংশনাল ভ্যালু ইউটি। তো সব জায়গায় জিরো, আপনাকে একটু দেখাই, জিরো 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 জিরো, এই পাশেও সব জিরো 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 জিরো। হঠাৎ যখন টি সমান জিরোতে আসবে, তখন গিয়ে তার ভ্যালু হয়ে যাবে ইনফাইনাইট। বুঝতে পারছেন, আমি এখানে গ্যাপ রাখছি মানে বোঝানোর জন্য, কিন্তু এটা আসলে গ্যাপ না, এটা আসলে একবার লাইন বরাবর সোজা। এটুকু বুঝছেন কিনা? ওকে। ইম্পালস ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার ইউন এরিয়া সমান জিরো হয়। ফাংশনের এরিয়া কিভাবে বের করি? আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি আপনাকে বললাম যে একটা ফাংশন, লেটস সে এক্স একটা ফাংশন, এক্স অফ টি একটা ফাংশন, যেটার ভ্যালু হবে হচ্ছে আপনার হচ্ছে 2, যখন আমি টি সমান বসাচ্ছি হচ্ছে, আচ্ছা এইভাবে বলতেছি, আমরা এই যে কিছুক্ষণ আগে যেটা আঁকলাম, -2 থেকে -4 থেকে +4 এর মধ্যে, আর বাকি সব ক্ষেত্রে জিরো। তো এটা যদি এটা যদি আপনি আঁকতেন কীভাবে হয়তো, আমি জাস্ট সহজ করে এঁকে ফেলি, তারপর হচ্ছে বলতেছি। -4 আর +4, এর জায়গায় এর ভ্যালু হবে কত, 2, বাকি সব জায়গায় কত, 0 0। এটা তো সেই ইউনিট স্টেপের যে আমরা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল আঁকছিলাম ওইটা। এবার বলেন তো এটার এরিয়া কত, এই ফাংশনটার এরিয়া কেউ বলতে পারবেন? চার আর 2 আর 8 না 16 না এরিয়া? এই যে দেখেন এরিয়া কিভাবে বের করি, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ না, এটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এইদিকে প্লাস, এইদিকে 4, এইদিকে 4, টোটাল হচ্ছে 8, আর উপরের দিকে হচ্ছে 2, তাহলে 16। এবার ধরেন আমি ফাংশনটাকে চেঞ্জ করতেছি একটু, একই ফাংশনই রাখলাম, তো আমি এটাকে করে দিলাম, ভ্যালুটা হবে হচ্ছে 4, আর ফাংশনের ভ্যালুটা হবে হচ্ছে -2 থেকে, এক্স এর ভ্যালু হবে -2 থেকে +2 এর মধ্যে, আর অন্য ক্ষেত্রে 0। তার মানে ফাংশন চেহারাটা এমন না, -2 এখানে, +2 এখানে, এর ভ্যালু হয়ে যাবে কত, 4। এবার এটা এরিয়া বলেন তো কত হয়, 4 4 16। এবার আমি আরেকটু ছোট করে করে আগাই আপনাদের বোঝার জন্য, এটা আসলে বুঝতে একটু কঠিন। আচ্ছা এখানে আঁকি, এটার মধ্যে আঁকি। এবার আমি একটু এখানে উল্টা দিকে এরকম করলাম,
আরেকটা আঁকে তারপর বুঝাচ্ছি। আর একবার একটু বলেন আমাকে, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +2। আমি হাইটটা একটু চেঞ্জ করে দিলাম, হাইটটা করে দিলাম, দাঁড়া, এটাকে করলাম 1.5, এটাকে বললাম হাফ, এটা করলাম হাফ, আর হাইটকে করে দিলাম হচ্ছে কত হয়ে যাচ্ছে 1। এবার বলেন তো কত আসতেছে এরিয়া? 1 আসতেছে। এবার এই এরিয়াটাকে আরেকটু ছোট করতেছি, এটাকে 1.4, এটাকে 1.4, আর এটাকে করে দিলাম হচ্ছে 2। কত আসতেছে বলেন তো? 1 আসতেছে। এটাকে আরো ছোট করতেছি, লেটস সে এটাকে 1/8, এটাকে 1/8, আর এটাকে 1/8, আর হাইটকে করে দিলাম হচ্ছে 8। কত আসতেছে বলেন তো? একই আসতেছে। তাহলে এবার দেখেন তো, আমি যদি এইটা আস্তে 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 শূন্যর দিকে যাই, আর হাইটটাকে কোথায় চলে যাবো? হাইটটাকে ইনফাইনাইট নিলে তখন না আমার 1 হবে, এরকম না ব্যাপারটা? আমি একটু আঁকি, এটাকে আমি যাইতে 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 শূন্যর কাছাকাছি চলে গেলাম, আর এটাকে উঠাইতে 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 ইনফাইনাইটে চলে গেলাম, তাহলে কি হবে? এরকম হইতো না? শূন্য শূন্য ধরেন না, শূন্য না ধরে আপনি এভাবে ধরেন 0.01 ইন্টু 1/10, তাহলে কত? 1 না এখনো? আবার আরও ছোট করেন, 0.01 ইন্টু, এটাকে নিয়ে গেলেন 100, সরি 100, এটা হবে 0, তাহলে কত? তখনও 1 না? এবার এটাকে আস্তে 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 একবার ছোট করে ফেলেন, একবারে 0.0000000001, অর্থাৎ এক্সকে চাপাইতে চাপাইতে আপনি একবার এখানে নিয়ে আসছেন, জিরোর কাছাকাছি, একবারে জিরোতে নিয়ে আসছেন। ভলিও আর হাইটটাকে, উপরের হাইটটাকে উঠাইতে 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 1,00,000 গুণ উঠাই ফেলছেন, তখনও কত? 1 না? এবার ধরেন আপনি এটাকে জিরোতে নিয়ে গেছেন, আর হাইটটাকে যদি ইনফাইনিটি নিয়ে যান, তখন কি ভলিউম এরিয়া কত চলে আসতেছে? 1 না? অর্থাৎ এইটার মানে হচ্ছে, এটা বোঝাচ্ছে যে ইউনিট র্যাম্প ফাংশনের, সরি ইউনিট র্যাম্প না, ইউনিট ইম্পালস ফাংশনের এরিয়া হচ্ছে 1, এরিয়া 1। কেন 1? কারণ ওর ভ্যালুটা জিরোতে গিয়ে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, 0 ইন্টু ইনফাইনাইট অলমোস্ট 1। এটা ভুল ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু আপনারা যদি ধরে নেন যে এটা 0 না, 0.1000 খানেক দিয়ে 1, আর এটাকে 1,00,000 গুণ, তার তখন 1 থাকে না? এক্স্যাক্টলি, এই জন্য এটাকে ইউনিট বলতেছে, কারণ বাকিগুলোতে ইউনিট বুঝতে পারছেন, ইউনিট হলে 1টাকে কোনোভাবে না কোনোভাবে আনতে হয়। তাহলে আমি যদি এবার ইম্পালস ফাংশনকে ডিফাইন করি, ইম্পালস ফাংশনকে যদি আমি ডিফাইন করি, ফাংশনকে ডিফাইন করবো এইভাবে, ওফো কলমটা কাজ করতেছে না, ফাংশনটাকে ডিফাইন করবো এইভাবে যে এর ভ্যালু হবে ইনফাইনাইট, ভ্যালু ইনফাইনাইট কখন? একবারে টি সমান 0-তে, বাকি ক্ষেত্রে কি হয়ে যাবে? আদারওয়াইজ কেজি হয়ে যাবে 0। আরও একটা বলে দিতে হয় ইউনিট ইম্পালসের ফাংশনের ক্ষেত্রে, এন এর সাথে সাথে বলে দিতে হয় এর এরিয়া হচ্ছে 1। কেমনে 1? কারণ এটা টিতে তো 0-র কাছাকাছি, কিন্তু হাইটটা কততে চলে গেছে? হাইটটা চলে গেছে ইনফাইনাইটে, তো ওই দুটাকে গুণ করে দিলে আমরা জানি কি, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা গুণ হচ্ছে প্রস্থ, যেহেতু প্রস্থটা চলে গেছে ইনফাইনাইটে, আর দৈর্ঘ্যটা চলে আসছে অলমোস্ট 0-র কাছাকাছি, তাহলে এই দুইটা গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তো আপনাদেরকে আরেকটা জিনিস বারবারই বলতেছি, যে ডিফাইনেশন এইভাবে হবে যে ওর ভ্যালু ইনফাইনাইট, টি সমান 0-তে ওর ভ্যালু কত? ইনফাইনাইট, কিন্তু ওর এরিয়া, টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে 1। ওকে, এটুকু বুঝছেন না? এইটা খুবই ফান্ডামেন্টাল জিনিস, এটা আসলে আমাদের কত কাজে যে লাগবে পরে। তাহলে এভাবে ডিফাইন করা হয়, এখানে একটু ভুল আছে, এটা ইনফাইনাইট হবে, এখানে লিখছে দেখেন, দ্যাট ইজ দ্য ইম্পালস ফাংশন হ্যাজ জিরো অ্যাম্পলিটিউড, অর্থাৎ তার উচ্চতাটা হচ্ছে 0, উচ্চতাটা হচ্ছে 0 এভরিহোয়ার অ্যাকসেপ্ট কোনটা ছাড়া? টি সমান 0 ছাড়া বাকি সব জায়গায় ওর উচ্চতায় কত? উচ্চতা হচ্ছে 0। টার্মটা পড়ছেন আপনি? আপনি একটু পড়েন, যে যিনি আমার সাথে রেসপন্স করতেছেন।
এখানে বলছে যে ইম্পালস ফাংশন হ্যাজ জিরো অ্যামপ্লিটিউড, তার উচ্চতাটা থাকবে না কখন, এভরিহোয়ার, কোথায়, অ্যাকসেপ্ট টি, টি সমান জিরো, অর্থাৎ টি সমান জিরো ছাড়া এখানেও জিরো, এখানেও জিরো এর উচ্চতা। এরপর বলছে অ্যাট টি সমান জিরো দ্য অ্যামপ্লিটিউড ইজ ইনফাইনাইট, এই যে টি সমান জিরোতে অ্যামপ্লিটিউড চলে যাবে কোথায়, ইনফাইনাইটে, বুঝতে পেরেছেন। সো দ্যাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ এই যে টোটাল এরিয়া, এই যে এরিয়াটুকু কাভার করবে তার এই এরিয়া আন্ডার দ্য কার্ভ চলে আসবে কত, ইউনিটি বা 1, বুঝতে পেরেছেন। তাহলে আমি এমন একটা ফাংশন তৈরি করছি যেটাকে টি সমান জিরোতে যদি আমি ইনফাইনাইট হাইট দিই তাহলে তার টোটাল এরিয়া কত চলে আসে, এরিয়া চলে আসে 1। এইটুকু বুঝছেন কিনা, এটুকু বুঝলে আর এই ম্যাথমেটিক্যাল ঝামেলাটা আর দেখাবো না, আপনাদেরকে একটু জিনিস দেখাই তারপর শেষ করে দিই। এবার এটাকে বলেন তো, এটাকে শিফট করব কিভাবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু বলি তার। আচ্ছা, তো আমাকে বলেন তো আমি এই ইম্পালস ফাংশনটাকে কিভাবে ডিফাইন করব, আপনি বলেন। যিনি আমার সাথে রেসপন্স করতেছেন, আপনার নাম কি, দাঁড়ান একটু দেখি। যিনি রেসপন্স করতেছেন ওনাকে আমার হাতে যে মার্কটা আছে অ্যাসাইনমেন্টের মার্ক, ওইখানে ফেভার পাবেন আপনি। ও ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নামটা একটু দেখি, আমি কাজ ইয়াটা একটু মিনিমাইজ করি। ডিসকার্ড, আপনি হচ্ছেন কে, কে কথা বলতেছেন, মিলন খান, ওকে ঠিক আছে। আপনি আমাকে বলেন যে, এক মিনিট, হ্যাঁ হ্যাঁ আপনারা সব, না না আপনারা, না 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 বুঝছি, সেটা আমি বুঝছি না আপনাদের এভাবে। আমি ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদেরকে এনকারেজ, ওকে 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 শিওর। তাহলে আপনারা দুই একজন রেসপন্স করেন, নাহলে আসলে আমার বোঝার কোনো ওয়ে নাই যে আপনারা বুঝছেন কিনা। আমি আমার মতো বলে গেলাম, পরে দেখা যায় আপনারাও কিছু বলেন না, আমি পরীক্ষা দিলাম, আপনারা কোনো রেসপন্স মানে ওইভাবে রেসপন্সই করতে পারলেন না আমার সাথে। না 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 আমি জাস্ট, না না ওইটা আপনাদেরকে এনকারেজ করার জন্য বলছি। ওকে, জাস্ট আপনাদের কনসেন্ট্রেশন আছে কিনা সেটার জন্য আমি আপনাদেরকে একটু নক করতেছিলাম আর কি, যে আপনারা সবাই কই। ওকে, না 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 ওই, না না ওটা জাস্ট হচ্ছে আপনাদেরকে এনকারেজ করার জন্য বলছি, ব্যাপারটা এমন না। ওকে, আচ্ছা এক মিনিট, আমি কোথায় জানি আসতেছিলাম, ড্র করতেছিলাম, এক মিনিট মিনিট। ওরে আল্লাহ এতগুলা কার্ড খুলছে, এক মিনিট আমাকে একটু সময় দেন। কোনটাতে, আরে কোন দিকে যাচ্ছে, ওকে এখানে দেখেন আমি ফাংশনটা কিভাবে ডিফাইন করছি। মিলন খান আপনি আমাকে বলেন যে এভাবে বলছি না, ডিটি কখন ওয়ান ইনফাইনাইট হবে, শুধুমাত্র টি সমান জিরোতে, আর বাকি ক্ষেত্রে কি হবে, জিরো হবে আদারওয়াইজ কেজে। তো এটাকে যদি আমি চেহারাটা আঁকি, তো আমি তো ইনফাইনাইট অব্দি লাইনটা তো টানা উচিত, মানে আমি কিভাবে টানবো বুঝেন নাই, আমি কি লাইন ইনফাইনাইট অব্দি টানতেই থাকবো এখানে, তো কীভাবে বোঝাবো যে আমার জিরোতে ইনফাইনাইট। তখন আমরা এটাকে একটু সিম্পলিফিকেশন ফরম্যাটে লিখি, যে আমি ওইখানে একটা অ্যারো দিয়ে দিই, এখানে কিছু দূর যাওয়ার পর অ্যারো দিয়ে দিই, অ্যারো দিয়ে বোঝাচ্ছি এটা ইনফাইনাইট অব্দি চলতেছে ওইদিকে, এবং এর সাথে সাথে একটা ওয়ান দিয়ে দিই এখানে। এই ওয়ানটা দিয়ে বোঝাই হচ্ছে যে তার এই অ্যারোর আন্ডারে যতটুকু এরিয়া ছিল, মানে এই কার্ভের আন্ডারে এই ইনফাইনাইট যে কার্ভটা যাইতেছিল, তো সেটার মান হচ্ছে ওয়ান। তো আপনারা যখনই পালস ফাংশন দেখবেন যে এরকম একটা জায়গায় অ্যারো আর সাথে ওয়ান দেওয়া থাকে, অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে এটা ইনফাইনাইট অবধি চলতেছে, আর এর মানে বোঝাচ্ছে হচ্ছে এর এর আন্ডারে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ওয়ান। এবার যদি আমি ধরেন এভাবে না দিয়ে আমি যদি এটা দিতাম যে একটা অ্যারো টানলাম, ভালো কথা,
কিন্তু এটাকে দিলাম 5, তার মানে বোঝাচ্ছে এর এরিয়া হচ্ছে 5। তাহলে ব্যাপারটা কেমন হইতো? এটা এটা অলমোস্ট এমন হইতো না যে এ হচ্ছে 0/5 সময়ের মধ্যে এর ম্যাগনিটিউড চলে গেছে 5-এ, তাহলে কি অলমোস্ট এরকম হয়ে যেত না? 5 ইন্টু 0, তো 0 0 ধরেন কাটান, তার মানে আলটিমেটলি 1 থাকতেছে, এরকম মানে ব্যাপারটা এমন না আর কি। আচ্ছা, তো এবার দেখেন, তাহলে আমরা যদি ইউনিট ইম্পালস ফাংশনকে ডিফাইন করি, তাহলে মানে গ্রাফিক্যালি ডিফাইন করি, তাহলে আমরা এরকম একটা ইম্পালস দিয়ে দিব, লেটস সে টি সমান 0-তে, এর সাথে একটা 1 দিয়ে দিব। তার মানে কি বোঝাচ্ছে? এটা টি সমান 0-তে এর হাইট চলে গেছে ইনফাইনাইটে, আর এর এরিয়া হচ্ছে 1। ওকে, এখন আমি যদি আপনাকে বলি, এটা আমাকে এবার আপনারা একটু বলেন যে ডি টি সমান হচ্ছে, এটা ছিল ইনফাইনাইট, এটা 0, টি সমান 0-তে আর টি সমান ইনফাইনাইটে। এবার যদি আমি একটু চেঞ্জ করে দিয়ে টি মাইনাস 2 করি, তাহলে এর গ্রাফিক্যাল ফরম্যাটটা কেমন হবে? এটা সমান হচ্ছে, এদিকে হচ্ছে টি আর এদিকে হচ্ছে টি মাইনাস 2 বসাবো, তাহলে ব্যাপারটা এমন হবে না? আমি আঁকি, তারপর আপনাদেরকে বলি যে এটা আপনি এমন দেখবেন না যে টি সমান যে 2 পয়েন্ট আছে তা সেখানে গিয়ে এরকম একটা চিহ্ন দেখবেন, এটা না, এটা 2 গজ এদিকে শিফট করবে না? তার মানে হচ্ছে টি মাইনাস 2 হচ্ছে ভ্যালুটা হচ্ছে এরিয়াটা হয়ে যাবে কি 1। তার মানে আমি যদি এবার এইভাবে বলতাম, লেটস সে ডেল টি প্লাস 10, সেটা হলে কি হইতো? আপনি এই ইম্পালসটা কোথায় দেখতেন? -10-এ গিয়ে ইম্পালসটা দেখতেন, এখানে একটা এরকম অ্যারো চিহ্ন দেখতেন। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আজকে আর বুঝাবো না, যেহেতু এটা আসলে বুঝাইতে বুঝাইতে অনেক কিছু বুঝাইছি। আচ্ছা, এই ইম্পালস ফাংশনটা আপনারা একটু পড়েন, যদি না বুঝতে পারেন আমি আপনাদেরকে একটু বুঝাবো পরের দিন। আর এগুলো ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট যদি 3টা থেকে থাকে, আমি অলরেডি যে 3টা আলোচনা করছি ওই 3টাই খুবই খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। এগুলা কমপ্লেক্স জিনিস যখন পড়বো তখন ইম্পর্টেন্ট হবে, সহজ মানে মিডিয়াম রেঞ্জের জিনিসের জন্য অতটা ইম্পর্টেন্ট না। ওকে, এই আর কি, আজকে তাহলে আমরা আর বেশি না আগাই, কারণ এটা আসলে কমপ্লেক্স জিনিস, তো আমরা আসলে ল্যাবে যদি মানে সামনাসামনি হইতাম তাহলে একটু ভালো বুঝাইতে পারতাম, আমার চেহারাটা দেখতেন আমি কিভাবে এক্সপ্রেশনটা দিচ্ছি। হুম, ওকে ওকে, আপনারা সেটা বেটার হয়, আপনারা ধরেন আজকে আমি যতটুকু পড়াইছি, হ্যাঁ হ্যাঁ, আজকে যতটুকু আমি পড়াইছি আপনারা নিজে একটু চেষ্টা করেন বা সে বুঝছেন কিনা, দুই একটা হচ্ছে আমার স্লাইডটাই একটু দেখেন খুলে, অথবা ওই বইটা যেটা আছে ওইটাতে একটু খুলে দেখেন যে এই টার্ম সবগুলো বুঝতেছেন কিনা। যদি না বুঝে থাকেন কালকে আমাকে বলেন, স্যার আমি অনেক চেষ্টা করছি, এটা বুঝি নেই, আমি ওটা নিয়ে আরেকটু আপনাদের সবাইকে একটু বুঝাই দিব। বুঝতে পেরেছেন? ওকে, সমস্যা নাই তো, মানে কালকে যে করতে হবে এমন না, পরের সপ্তাহে শুক্রবার আসবে না, আপনারা ধরেন 1 সপ্তাহে 2 সপ্তাহে যা আছে ওটা পড়ে নেবেন নিজেদের মতো করে, পড়ে নেওয়ার পর বই থেকে দরকার হলে পড়ে নেবেন, অথবা ইউটিউবে হয়তো দু একটা অন্যজনের একটু কি বলে এক্সপ্লেনেশনও দেখে নিতে পারেন। এরপরও যদি ধরেন এসে বুঝতেছেন না, তারপর আমাকে এসে ক্লাসে বললেন স্যার আমি এই জিনিসগুলো দেখছি, এটাতে আমার একটু কনফিউশন রয়ে গেছে, তো আমি ওই দিনে বুঝাই দিব, সমস্যা নেই তো। বুঝতে পেরেছেন? ইভেন যদি মনে হয় যে স্যার এটাতে আরেকটু ব্যাখ্যা করে দেন, আমি সেটাও করে দিতে পারি, সমস্যা নেই। যে আমার তো আমি তো বুঝতেই পারছি যে আপনাদের আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, তো অনলাইনে ক্লাসে তো আপনাদের তো আমি চেহারা দেখতে পারি না, তো আমি আসলে আপনাদের এক্সপ্রেশন দেখলে বোঝা যায়, স্টুডেন্টের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় স্টুডেন্ট কতটুকু ধরতে পারছে বা পারে নাই। তো এইটা আমি তো দেখতে পাচ্ছি না, যদি আপনাদেরকে এক পাশে হচ্ছে এই চেহারাটা দেখা যেত তাও হইতো। আবার আমার এগুলো তো গ্রাফ, তো আমি যদি গ্রাফটাকে হচ্ছে ধরেন এভাবে একটু চেঞ্জ করে করে দেখাইতে পারতাম হাতের ইশারায়, তখনও বুঝতে পারতেন যে কোন দিকে শিফট হচ্ছে। আপনি আমার কার্সরটা সবসময় ট্র্যাক করতে পারছেন না, আমি জানি এটাও হয় যে এত ছোট কার্সর কোথায় আমি এইখানে আঁকছিলাম একটা লাইন, আবার একটা এইখানে আঁকছি, আপনি যে এইখান থেকে এখানে গেছি আপনি খেয়ালই করে উঠতে পারেন নাই, তো আপনি আমাকে গ্রাফিক্যালি ট্র্যাক করাটাই কঠিন হয়ে যাচ্ছিল। ওকে।